দেশে আজ থেকে করোনা অ্যান্টিজেন টেস্ট চালু, 10 জেলায় মিলবে বিনামূল্যে সেবা, 30 মিনিটেই ফলাফল। ভাসানচরে ৩০০-র বেশি রোহিঙ্গা পরিবারের বসবাস শুরু, আবাসন ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট নবাগতরা। ব্রহ্মপুত্র নদে বাঁধ দিচ্ছে চীন, পাল্টা প্রকল্পের ঘোষণা ভারতের, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও। পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসছে 10 ডিসেম্বর, আগামী জুলাইয়ের মধ্যে রেল ও রোডওয়ে স্ল্যাব বসানোর পরিকল্পনা। এবং করোনায় বিশ্বে একদিনে মৃত্যু প্রায় 12,000, 24 ঘন্টায় নতুন করে শনাক্ত 6,68,000। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফাত বিন ফরিদ। আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। আজ থেকে শুরু হচ্ছে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। দ্রুত সময়ে নমুনা পরীক্ষার ফল পেতে এই উদ্যোগ নিয়েছে সরকার। সকাল 10টায় 10 জেলায় এর কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরই মধ্যে এই কাজের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়েছে আইইডিসিআর। অ্যান্টিজেন পরীক্ষার কিট আনা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা নেই এমন 10 জেলায় প্রাথমিকভাবে শুরু হচ্ছে এই পরীক্ষা। এতে 20 থেকে 30 মিনিটের মধ্যে পাওয়া যাবে ফল। সরকার বিনামূল্যে এ পরীক্ষার ব্যবস্থা করেছে। শুরুতে এই সুযোগ পাবেন গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালীর বাসিন্দারা। মন্ত্রণালয়ের অনুমোদনের 2.5 মাস পর আজ থেকে শুরু হতে চলেছে নতুন করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা। সকাল 10:30টার দিকে 10 জেলার এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, সকাল 10:30টার দিকে এই কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার হাতে? আপনি জানেন যে দেশে করোনা ভাইরাস প্রতিরোধ জাতীয় পরামর্শ কমিটি থেকে শুরু করে অন্যান্য বিশেষজ্ঞরা কিন্তু বলছিলেন যে যত বেশি করোনার পরীক্ষা করা যাবে ততই কিন্তু মানুষকে যারা সংক্রমিত হয়েছে তাদেরকে ট্রেসিং করা যাবে এবং তাদেরকে অন্যান্যদের থেকে আলাদা করা যাবে। এর ফলে কিন্তু করোনা ভাইরাসের যে সংক্রমণ দ্রুত বাড়তে থাকে বা বাড়ছে, সেই থেকে কিন্তু নিয়ন্ত্রণ কিছুটা হলেও করা সম্ভব বলে জানিয়েছেন তারা। এবং সে প্রসঙ্গেই আসলে বহুল কাঙ্ক্ষিত একটি বিষয় অ্যান্টিজেন টেস্ট, যেটা মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই টেস্টের ফলাফলটা পাওয়া যাবে। এবং ভারত, জাপান বা অন্যান্য উন্নত দেশগুলোতেও কিন্তু দেখা গেছে যে অনেক আগে থেকেই অ্যান্টিজেনের পরীক্ষাটা করা শুরু হয়েছিল, কিন্তু আমাদের দেশে অনেক দেরিতে হলেও আজ থেকে 10:30টায়, আপনি যেমনটি বলছিলেন, 10:30টায় স্বাস্থ্যমন্ত্রী অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি 10 জেলার যে অ্যান্টিজেন পরীক্ষা সেটা শুরু করবেন। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে আরটিপিসিআর মেশিনের মাধ্যমে যে 24 থেকে 48 ঘন্টা সময় লাগতো এবং বড় ধরনের একটি যন্ত্রপাতি বা মেশিনের প্রয়োজন হতো, অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কিন্তু সেটা হবে না। অ্যান্টিজেন টেস্টের সবচেয়ে বড় সুবিধা হলো 15 থেকে 20 মিনিটের মধ্যে, কোনো কোনো ক্ষেত্রে 25-30 মিনিটেই সেই যে সন্দেহভাজন বা সংক্রমিত ব্যক্তি কিনা তাকে কিন্তু নিশ্চিত হওয়া যাবে যে তিনি সংক্রমিত বা তিনি সংক্রমিত নন। একটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, এখানে যদি পজিটিভ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে আলাদা করা হবে এবং সংক্রমিত ব্যক্তি হিসেবে ধরা হবে। কিন্তু
নেগেটিভ যদি আসে পরীক্ষার ফলাফলটা, তাহলে কিন্তু তাকে আবার আরটিপিসিআর এর মাধ্যমেই আবারও তাকে দ্বিতীয়বারের মতো পরীক্ষা করা হবে যে আসলে তিনি নেগেটিভ ছিলেন কিনা। এর ফলে দেশে অ্যান্টিজেন টেস্ট শুরুর ফলে একটি যে সুবিধা হবে সেটা হলো বড় ধরনের যেটা সুবিধা হবে, যেমন অস্ত্রোপচার থেকে শুরু করে যে কোনো ধরনের বড় চিকিৎসার প্রয়োজনে যদি কোনো রোগী হাসপাতালে যান, তাহলে কিন্তু তাকে প্রথমেই এই করোনাকালীন সময়ে ডাক্তাররা প্রথমেই তাকে চিকিৎসা করতে একটু হলেও বিরত থাকেন এবং তারা প্রথমে টেস্ট করেন এবং টেস্টের পরে যদি নেগেটিভ আসে তবেই কিন্তু তার চিকিৎসা বা অস্ত্রোপচার শুরু হয়। সেক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা সময় লেগে যায়। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে একটি জিনিস সেই চিকিৎসকদের কাছে পরিষ্কার হয়ে যাবে, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু তারা সেই পজিটিভ হলে পেয়ে যাবে। তবে এখানে একটি জিনিস আপনাকে বলে রাখি, এই পরীক্ষার একটি দুর্বল দিক হলো যে এই পরীক্ষাতে যখনই নেগেটিভ আসবে তখন কিন্তু তাকে আবার সেই রোগীকেই আরটিপিসিআর এর টেস্টের জন্য অপেক্ষা করতে হবে। তার মানে আরও 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে তাকে। কিন্তু যদি পজিটিভ আসে, সাধারণত পজিটিভ কেসগুলোতে দেখা যাচ্ছে যে সেখানে ফলসের পরিমাণটা খুবই কম। তো আমরা অপেক্ষা করছি এই 10:30টায় স্বাস্থ্যমন্ত্রী যে উদ্বোধনটা করবেন, তারপরেই কিন্তু এই দেশে যে বিশেষজ্ঞরা যেটা বলছিলেন যে যত বেশি পরীক্ষা করা হবে তত তাদেরকে সংক্রমিত ব্যক্তিকে আলাদা করা যাবে এবং তাদেরকে কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে অন্য ব্যক্তি যেন সংক্রমিত না হয় সেই চেষ্টাটা করা যাবে। তো আমরা অপেক্ষা করছি 10:30টায় মন্ত্রীর এই অ্যান্টিজেন টেস্টের উদ্বোধনের। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। এ নিয়ে বিস্তারিত জানাতে এখন আমরা মুন্সিগঞ্জে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মুন্সিগঞ্জে অ্যান্টিজেন টেস্ট শুরুর প্রস্তুতি কেমন দেখছেন, আর বিনামূল্যে কম সময়ে করোনা পরীক্ষা নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? দেখুন, আসলে সরকার যে ধরনের একটি পরিকল্পনা নিয়েছে, সব থেকে দ্রুততম সময়ের মধ্যে যে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে যে করোনার ফলাফল জানা যাবে। আমরা সকাল থেকে দেখেছি যে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল যেটি রয়েছে সেখানে রোগীদের সমাগম কিন্তু বাড়ছে। আসলে অ্যান্টিজেন টেস্টে দ্রুততম সময়ে ফলাফল পাওয়া যাবে এটি কিন্তু তারা ভাবছেন। তবে এই বিষয়টি কিন্তু নিয়ে আমরা কথা বলেছিলাম, এখানে যারা কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তারা করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারলেও কিন্তু এই ফলাফলটি তারা এইখান থেকে তাদেরকে দিবেন না। তারা বলছেন যে এই ফলাফলটি আগে যেমনটা আসলে নিপসমের মাধ্যমে ঢাকা থেকে প্রকাশিত হতো ফলাফলগুলো, পরে আক্রান্ত ব্যক্তি জানতে পারতেন। তো এইবারও আসলে এই ফলাফলগুলো ঢাকায় পাঠানো হবে, তারপরে তারা আসলে সেখান থেকে আসলে জানতে পারবেন। এবং আমি যদি আপনাকে আরেকটু বলে রাখি যে করোনা সংক্রমণের শুরু থেকেই আসলে দেশে যখন শুরু হচ্ছিল তার থেকে কিন্তু মুন্সিগঞ্জ পিছিয়ে নয়, মুন্সিগঞ্জও কিন্তু সারা দেশের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আসলে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এই ক্ষেত্রে সংক্রমণ ঝুঁকি বেড়েছে, কারণ হচ্ছে যে করোনার নমুনাগুলো সংগ্রহ করা হতো সেটি কিন্তু পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হতো এবং সেই ফলাফল পেতে কিন্তু যারা করোনা আক্রান্ত ছিলেন তাদের কিন্তু প্রায় 4 থেকে 5 দিনেরও বেশি সময় লেগে যেত। এতে কিন্তু সংক্রমিত হওয়ার আশেপাশের সকলের কিন্তু আসলে ঝুঁকিটা একটু বেশি থেকে যেত। এতে কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে আমরা কিন্তু দেখেছি যে এতে কিন্তু প্রায় সময় বিঘ্নিত হতো যে স্বাস্থ্য ব্যবস্থাটি রয়েছে সেটি। তবে এই অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে যে সুফলটি আসলে তারা পেতে যাচ্ছে, সে আগে যে ভোগান্তিটি ছিল সেই ফলাফলটি পেতে এখন হয়তো সেই ফলাফলটি পেতে হয়তো দ্রুততম সময়ের মধ্যে তারা পাবেন। তবে আরেকটু দুর্বল দিক যেটি রয়েছে, যদি এখানে এই টেস্টের মাধ্যমে কোনো ব্যক্তির আসলে অ্যান্টিজেন টেস্ট আসলে রিপোর্ট যদি নেগেটিভ আসে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আরটিপিসিআর টেস্টের জন্য আবার তাকে পাঠানো হবে এবং সেই ফলাফলটি পেতেও কিন্তু প্রায় 24 থেকে 48 ঘন্টা সময় লেগে যাবে। তো এতে কিন্তু আবার একটি বাড়তি ভোগান্তি যুক্ত হওয়ার একটি আশঙ্কা রয়েছে। তবে এই অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে সব থেকে বেশি যারা চিকিৎসক বা বিশেষজ্ঞরা যেটি দিকটি আসলে গুরুত্ব দিচ্ছেন
যে যাতে কিটের যে মান সেটি যদি ভালো হয় এবং নমুনা সংগ্রহের যে পদ্ধতি এই ক্ষেত্রে যদি তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে যারা এটি সংগ্রহ করবেন, তাহলে যদি এই সব কিছু মিলিয়ে যদি ভালো থাকে তাহলে হয়তো এই ফলাফলটি আসলে সঠিক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো সকাল থেকে আসলে এটি শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এটি শেষ হয়নি। হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আনুষ্ঠানিক মিটিং আছে সেটি উদ্বোধনের পরই হয়তো এটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখনকার সবশেষ তথ্য। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। এদিকে দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 20 এবং নারী 4 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন মোট প্রাণহানি 6,772 জনের। সারা দেশে 118টি ল্যাবে 15,430 নমুনা পরীক্ষায় একদিনে করোনা শনাক্ত হয়েছে 2,252 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.59%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্ত সহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,73,991 জনে। সুস্থ হয়েছেন আরও 2,572 জন। এ নিয়ে মোট সুস্থ 3,90,951 করোনা রোগী। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শুক্রবার রাজধানী বিভিন্ন বিপণী বিতানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ক্রেতাদের মধ্যে সচেতনতা দেখা গেলেও বিক্রেতাদের মাস্ক পরা নিয়ে অনীহা। মাস্ক না পরায় 1,000 টাকা পর্যন্ত জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শুরুর পর মাস্ক পরার প্রবণতা বেড়েছে বলে মনে করছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাপ্তাহিক ছুটির দিনে মার্কেটে ক্রেতাদের ভিড় অন্য যে কোনো দিনের চেয়ে বেশি, তাই শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেটে মাস্ক পরা নিশ্চিতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা মার্কেটে প্রবেশ করতে ক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক হলেও ভেতরে বিক্রেতাদের অনেককেই দেখা যায়নি মাস্ক ব্যবহার করতে। করোনার স্বাস্থ্যবিধি না মানায় বিক্রেতাদের 1,000 টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বাসা রেখে এসে পড়ছি দোকানে, ঠিক আছে, মাস্ক আনতে মনে ছিল না। মার্কেটের পাশাপাশি বিভিন্ন এলাকাতেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নিউ মার্কেট, ধানমন্ডি, পুরান ঢাকা সহ অন্তত 10টি পয়েন্টে অভিযান চলে। মাস্ক না পরায় নানা অজুহাত তুলে ধরেও রেহাই পাননি কেউ। বাসা থেকে আসছি তো কিনে মাস্ক কেনার জন্য আর কি, এর মধ্যে এখানে রাখ দিলাম, আমি তো কিনতে আসছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারের কঠোর অবস্থানের পর মাস্ক পরার প্রবণতা কিছুটা বেড়েছে, তবে করোনা মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। অধিকাংশ মানুষ এখন মাস্ক পরিধান করে। আসলে যারা এখনো অবহেলাজনিত কারণে করছেন না তাদেরকে আমরা শাস্তির আওতায়, বিশেষ করে জরিমানার আওতায় আনছি। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশাসন প্রয়োজনে আরও কঠোর হবে বলেও জানায় ভ্রাম্যমাণ আদালত। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসচেতনতা, মাস্ক ব্যবহারে অনীহা ও স্বাস্থ্যবিধি না মানায় বেশিরভাগ জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। বাজার, অফিস, যানবাহন সবখানেই মাস্ক ছাড়াই ঘুরছে লোকজন। এমনকি সরকারের পক্ষ থেকে নো মাস্ক নো সার্ভিস ঘোষণা হলেও সরকারি বিভিন্ন দপ্তরে নেই এর প্রতিফলন। প্রশাসন নানা কর্মসূচি চালালেও এর তেমন প্রভাব নেই জনসাধারণের মধ্যে। দ্বিতীয় ধাপে বাড়ছে করোনা সংক্রমণ। গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য মতে 2 ডিসেম্বর থেকে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে 39 জন। 3 মাসের মধ্যে শেষ এক সপ্তাহে গাজীপুরের সর্বোচ্চ 219 জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন 87 জন। তবে আক্রান্তের হার বাড়লেও বাড়েনি সচেতনতা। মাস্ক ব্যবহার না করেই বের হচ্ছেন লোকজন। মাস্ক পরি কিন্তু খুলে রাখছি, খুলে একটু বাইরে আইছি। সব সময় তো নেই, আজকে একটু মনে ছিল না তো বাইরে চলে আসছিলাম। মানিকগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের চেয়ে নভেম্বরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের সামনে মাস্ক নেই, সেবা নেই স্লোগান থাকলেও তা মানা হয় না। তাড়াতাড়ি আসছি তো, মাল ভর্তি, এটা নেওয়ার জন্য তাড়াতাড়ি আইছি। মাস্ক আছে 2 বেলা করে প্রত্যেকটি উপজেলায়, জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং সেখানে আমরা মানুষকে জরিমানার থেকেও বেশি তাদের সচেতন করার চেষ্টা করছি এবং তাদেরকে মাস্ক দিয়ে আমরা চেষ্টা করছি যেন তারা এটা ব্যবহার করে।
একই অবস্থা নারায়ণগঞ্জেও। বেশিরভাগ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। তবে সাভারে প্রশাসনের তৎপরতায় কিছুটা হলেও মাস্কের ব্যবহার বেড়েছে। গাড়ি চালাইছি, তবে এইমাত্র করলাম, নিঃশ্বাস নিয়ে সমস্যা। আমি মাস্ক পরছিলাম, খুলে ফেলছি, মানে নিঃশ্বাস ছাড়তে পারিনি এই কারণে। মাস্কের ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে যে মানুষজনের সচেতনতার অভাব। কারণ অধিকাংশ মানুষই হচ্ছে যে নিজ থেকে চায় না মাস্ক পরার জন্য, বিভিন্ন অজুহাত দিয়ে থাকেন এবং তারা হঠাৎ করে একটু বিষয়টাকে হালকাভাবেও নিচ্ছেন, অনেকে আমরা দেখতে পাচ্ছি। সারা দেশেই মাস্ক ব্যবহার উদ্বুদ্ধ করতে প্রতিদিনই মামলা ও জরিমানা করা হচ্ছে। তবে সাধারণ মানুষ সচেতন না হলে সংক্রমণ কমানো যাবে না বলছে প্রশাসন। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভাসানচরে পৌঁছল রোহিঙ্গাদের প্রথম দল। সেখানকার আবাসনের ব্যবস্থা দেখে সন্তুষ্ট কক্সবাজারের আশ্রয় শিবির থেকে আসা ১,৬৪২ রোহিঙ্গা। জানালেন শান্তি ও সুন্দর জীবনের আশায় এখানে পাড়ি জমিয়েছেন তারা। প্রকল্প পরিচালক জানিয়েছেন, ভাসানচরে ঘুরে দেখলেই অবস্থান পাল্টাবে আন্তর্জাতিক দাতা সংস্থা। এদিকে রোহিঙ্গাদের এই একাংশের ১ বছরের খাদ্য ও স্বাস্থ্য সেবার প্রস্তুতি নিয়ে রেখেছে দেশীয় ২৩ এনজিও। নতুন ঠিকানা পেল রোহিঙ্গারা। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাসানচরে পা রাখল ৩০০-এরও বেশি পরিবার। প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের একাংশের জন্য গড়ে তোলা নতুন এই জনপদে তাদের স্বাগত জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়, নৌবাহিনী সহ সরকারের নানা সংস্থার সদস্যরা। আনুষ্ঠানিকতা শেষে ঘরের চাবি বুঝে পেয়ে খুশি রাবেয়া খালেদা। জানালেন, কক্সবাজার আশ্রয় শিবিরের চেয়ে অনেক ভালো ভাসানচর। খুশি পরিবারের ক্ষুদে সদস্যরাও। এই আশ্রয়ণ প্রকল্পে ১ লাখ রোহিঙ্গার জন্য রয়েছে ১২০টি গুচ্ছগ্রাম। এক কক্ষে থাকতে পারবেন ৪ জন। পরিকল্পিত এই আবাসন ব্যবস্থায় খুশি রোহিঙ্গারা বলছেন, তাদের স্বেচ্ছায় ভাসানচরে আসার গল্প। খাবার দাওয়া করতে পারি না, বাস নামাজ পড়তে পারি না, আজান দিতে পারি না, মসজিদ ভাঙিয়ে দিচ্ছে, আগুন দিয়ে বাচ্চাদেরকে জ্বালিয়ে দিচ্ছে এবং মা বোনদেরকে নির্যাতন করছে। কক্সবাজার আশ্রয় শিবির থেকে এই চরের ঠিকানা পরিবর্তন হলেও রোহিঙ্গাদের এখনো তাদের নিজ জন্মভূমি মিয়ানমারে ফিরে যাবার দাবি অব্যাহত আছে। প্রকল্প পরিচালক জানান, ভাসানচরের স্থায়িত্ব, নিরাপত্তা ও সুরক্ষায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা দেখলে আন্তর্জাতিক মহলের ধারণা পাল্টে যাবে। আমাদের যে প্রতিরক্ষা বাঁধ আছে, শোর প্রোটেকশন আছে প্রথমে, তারপরে লেয়ার অফ গ্রাভেল, লেয়ার অফ জিও ব্যাগস, তারপরে কিন্তু অনেক ভিতরে এমব্যাকমেন্ট। ইউএনএসসিআর, WFP অ্যান্ড IOM সবাই এখানে আসার পরে কনভিন্স হবে, বাট সেই আশাটার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা ফুললি রেডি টু শো দেম হোয়াট ইজ দ্যাট আইল্যান্ড অ্যান্ড হোয়াট ইজ দ্যাট স্ট্রাকচার। প্রথম 1 সপ্তাহ রোহিঙ্গাদের রান্না করা খাবার দেবে এনজিও। এরপর শুরু হবে রেশন দেয়া। প্রথম 3 থেকে 5 দিন আমরা এদেরকে রান্না করে খাওয়াবো। এরপর আমরা কক্সবাজার আদলে, যেটা হচ্ছে জেনারেল ফুড ডিস্ট্রিবিউশন আন্ডারে, তাদেরকে আমরা যাবতীয় খাদ্য সহায়তা দিব। আমাদের যে পার্টনার এনজিও তারাও যথেষ্ট লোকবল নিযুক্ত করেছে, তারাও এখানে আছে। আর যেটা হচ্ছে চিকিৎসার জন্য, সরকারি চিকিৎসার বাইরে এখানে 21 সদস্যের একটা মেডিকেল টিম এসেছে, যাতে 2 জন ডাক্তার আছে। তারপরে ওয়াশ, তারপরে স্যানিটেশন, সবগুলো মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে। এর সাথে সাথে আমরা রোহিঙ্গাদের জন্য, রোহিঙ্গা সমস্যা শুরু হওয়ার পর থেকে আমরা ওখানে সাপোর্ট দিয়ে যাচ্ছি। এখন পর্যায়ক্রমে স্বেচ্ছায় আসতে চাওয়া তালিকাভুক্ত রোহিঙ্গাদের ভাসানচরে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর। ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের পর সেখানকার পরিস্থিতির বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার যুক্ত হবেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, সকাল থেকে আপনি সেখানকার পরিস্থিতির খবর জানাচ্ছিলাম, তাদের সন্তুষ্টির কথা জানাচ্ছিলেন। তো ৩০০ রোহিঙ্গা পরিবার তো সেখানে বসবাস ইতিমধ্যে শুরু করেছে, তো তারা কতখানি মানিয়ে নিয়েছে সেখানকার পরিস্থিতির সাথে, বিস্তারিত জানাবেন। সেই পরিস্থিতি মুখে বলার থেকে আমার মনে হয় যদি আমরা দৃশ্যটা দেখাতে পারি সেটা আরো বেশি ভালো হবে। আপনি জানেন যে রোহিঙ্গাদের ভোটটি কেমন হয়েছে সেটি আমরা জানিয়েছি। তারা কিন্তু বলেছেন যে তারা খুব এখানকার যে পরিবেশ আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সেটির উপর তারা খুব গুরুত্ব দিয়েছে এবং বলেছে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে। তাদের যে নতুন জীবনে, নতুন জনপদে তারা যে ধাতস্থ হচ্ছেন, সেটি এই দোকানের যেই পণ্য আছে সেই চাহিদা দেখলে আমরা বুঝতে পারছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে নিত্য প্রয়োজনীয়
জিনিসপত্র যেই আছেন একজন মানুষের প্রয়োজন হয় সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে এবং এই দোকানে কিন্তু আমরা গতবারও এসেছিলাম, তখন যে পরিমাণে শুনশান ছিল, এখন দেখতে পাচ্ছি সকাল থেকেই এই দোকানে প্রচুর ভিড় আছে এবং এই 1642 রোহিঙ্গা আছেন, তাদের টুকটাক যে প্রয়োজনীয় জিনিস প্রয়োজন আছে, পণ্য আছে, প্রয়োজনীয় পণ্যগুলো তারা এই অস্থায়ী দোকান থেকে সরবরাহ করছে। এই অস্থায়ী দোকানে কিন্তু ভাষাঞ্চলের শেষ অবস্থা নয়, আমরা দেখেছি ভাষাঞ্চলে সুপার শপ করা হয়েছে এবং 3টি সুপার শপের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা বলছিলাম যে 1 লাখ রোহিঙ্গাকে অস্থায়ীভাবে এই ভাষাঞ্চলে স্থানান্তরের পরিকল্পনা আছে সরকারের। আপনি জানেন প্রথম দলটি গতকালকে এসেছে এবং পর্যায়ক্রমে আমরা যতটুকু জানতে পেরেছি যারা স্বেচ্ছায় কক্সবাজার আশ্রয় শিবির থেকে ভাষাঞ্চলে আসতে চান এমন ব্যক্তি রোহিঙ্গাদের তালিকা হচ্ছে পরিবারের, সেই তালিকাভুক্তরা পর্যায়ক্রমে এই ভাষাঞ্চলে নিয়ে আসা হবে। তো নিঃসন্দেহে 1 লাখ লোক যখন এই দ্বীপটিতে বসবাস করবেন সেইটির উপযোগী করে কিন্তু নৌবাহিনী তাদের যে প্রকল্প আছে সেখানে সুপার শপের ব্যবস্থা রেখেছে এবং যেটি বলছিলাম ওয়্যার হাউস বা খাবারের গোডাউন যেটি আছে সেটি 3টি করা হয়েছে এবং সেখানে 1 লাখ রোহিঙ্গার জন্য 3 মাসের খাবার মজুত করার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই যেটি বলছিলাম যে যেই 23টি এনজিও আপাতত এই 1642 রোহিঙ্গার দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু বলেছেন তাদের 6 মাসের খাবার মজুত করা হয়ে গেছে। আমরা দেখেছি গতকাল জাহাজ থেকে সেই শুকনো পণ্য যেটি আছে সেটি আনলোড হচ্ছিল এবং ইতিমধ্যেই তাদের যে সকালে রেডি ফুড যেটি রান্না করা খাবার কিন্তু এই আগামী 6 দিন তাদের দেয়া হবে। সেই সকালে নাস্তা তাদের শেষ, তারা এখন তাদের নতুন জীবন নতুন নগরীকে একটু চিনে নিতে চাইছেন। ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তরের পর সেখানকার সার্বিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা। ইয়ারলাং সাংপো বা ব্রহ্মপুত্র নদে চীনের জলবিদ্যুৎ প্রকল্প করা নিয়ে চলছে বিতর্ক। পরিবেশবাদীরা বলছেন প্রকল্পের জন্য বাঁধ দেয়া হলে মরে যাবে বাংলাদেশের প্রধান নদ নদী। মিঠা পানির আকাল দেখা দেওয়ার পাশাপাশি ব্যাহত হবে কৃষি। তবে এমন দাবি নাকচ করে নদী গবেষক আইনুন নিশাত বলছেন অংশীদারির ভিত্তিতে ভারতকে সঙ্গে নিয়ে এ প্রকল্পে বিনিয়োগ করলে লাভবান হবে বাংলাদেশ। তিব্বতে উৎপন্ন হওয়া ইয়ারলাং সাংপো বা ব্রহ্মপুত্র নদ ভারতের অরুণাচল হয়ে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা নামে। ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত 1760 মাইল দীর্ঘ এই নদ ভাটির প্রায় সব নদ নদীর পানি যোগান দেয়। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী বছর থেকে তিব্বতের ব্রহ্মপুত্র নদের ওপর জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে চীন। এই ড্যাম থেকে বছরে 6 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা থেকে বছরে আয় হবে $300 কোটি। পরিবেশবাদী সংগঠন বাপা মনে করে ড্যামের কারণে শুকিয়ে যাবে দেশের প্রধান নদ নদী। তবে নদী গবেষক আইনুন নিশাত মনে করেন এই ড্যাম নির্মাণ হলে বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় বন্যা কমে যাবে। চীন যদি বৃহৎ আকার ড্যাম তৈরি করে তাহলে অরুণাচল, আসাম, এমনকি বাংলাদেশেও বন্যার ক্ষেত্রে কিছুটা উপকার হবে। নদীতে নৌ চলাচল ভালো হবে। তবে যদি ওই জলাধার থেকে পানি প্রত্যাহার করে অন্যত্র নিয়ে যাওয়া হয় তাহলে বিপদ। ইয়ারলাং সাংপো যদি ক্ষতিগ্রস্ত হয় এবং ওটার পানি যদি রেগুলেটেড হয় তাহলে ব্রহ্মপুত্র নদীর যে প্রাকৃতিক ধারা, সেই প্রাকৃতিক ধারা ক্ষতিগ্রস্ত হবে। তার পানিকে আটকে রেখে তার ব্যবস্থাপনা করতে চাইবে এবং সে যখন সেটা করবে তখন নিচের দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। পরিবেশ বাঁচাও আন্দোলনের মতে ড্যামের নিচে পানি আটকে রাখবে চীন, যা ভাটির জন্য চরম ক্ষতির কারণ হবে। তবে আইনুন নিশাত মনে করেন ড্যামটি নির্মাণ হলে মেগা বিদ্যুৎ প্রকল্পের অংশীদারি হিসেবে লাভবান হবে বাংলাদেশ। এই অভিন্ন নদীতে সকলেরই বেনিফিট পাওয়া উচিত। বাংলাদেশ সরকারের উচিত হবে ওই ড্যাম নির্মাণে অর্থ লগ্নি করা। আমরা যদি 10% টাকাও দেই সেখানে, তাহলেও বিদ্যুতের উপরে আমাদের একটা দাবি আসবে। আমরা যেহেতু ভাটির দেশ, আমাদের উজানের যে কোনো হস্তক্ষেপের বিরোধিতা করা আমাদের প্রয়োজন। এই ক্ষেত্রে ভারতকে যদি সহযোগিতা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের একটা ইউনিভার্সাল অবস্থান হওয়া উচিত। পানি সম্পদ মন্ত্রণালয়ের সূত্র বলছে ইয়ারলং সাংপো ড্যাম নির্মাণ নিয়ে চীনের সঙ্গে এরই মধ্যে সচিব পর্যায়ে বৈঠক করেছে বাংলাদেশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে লাদাখ সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এবার ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ নিয়ে বিরোধে জড়ালো চীন ও ভারত। এই বাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও। ব্রহ্মপুত্র নদের ওপর চীনের জলবিদ্যুৎ প্রকল্পের নামে বাঁধ দেওয়ার ঘোষণায় পাল্টা প্রকল্পের ঘোষণা দিয়েছে ভারত। চীনের বাঁধ নির্মাণে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করতেই অরুণাচলে ব্রহ্মপুত্রের ওপর বানানো হবে এই বাঁধ। এবছরের মে মাস থেকে লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে আছে চীন ও ভারতের সেনাবাহিনী। জুনে প্রাণঘাতী সংঘাতের পর বেড়েছে উত্তেজনা। দফায় দফায় দেশ দুটির শীর্ষ পর্যায়ের বৈঠকেও আসেনি সমাধান। এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার কাজ করেছে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ ইস্যু। সম্প্রতি ব্রহ্মপুত্রে বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরুর ঘোষণা দেয় বেইজিং। চীনের চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয় আগামী বছর থেকেই তিব্বতে শুরু হবে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্পের কাজ শেষ হবে 2035 সালে। স্বাভাবিকভাবেই চীনের এই ঘোষণা চিন্তা বাড়িয়েছে ভারতের, কারণ নদের সমতল যাত্রাপথের বেশিরভাগই ভারতের মধ্য দিয়ে বয়ে চলেছে। ফলে নদীর উচ্চ গতিতে পরিবর্তন এলে বা কোথাও বাধা তৈরি হলে নিম্নগতির পরিবর্তন হবে। তাতে বন্যাসহ নানা সমস্যায় পড়তে পারে ব্রহ্মপুত্র নির্ভর ভারত বাংলাদেশের অনেক মানুষ। চীনের ঘোষণার পরপরই ব্রহ্মপুত্র নদের ওপর 10 গিগাওয়াটের হাইড্রো পাওয়ার প্রজেক্টের ঘোষণা দিয়েছে ভারত। বিশ্লেষকরা বলছেন চীনের বাঁধ এবং জলবিদ্যুৎকে চাপে রাখতেই ভারতের এই পদক্ষেপ। এদিকে তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণের আগে সকল প্রতিবেশী দেশের স্বার্থের দিক বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছে চীন। বুধবার এমনটি জানান ভারতের চীনা দূতাবাসের একজন কর্মকর্তা। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বপ্ন পূরণের কাছাকাছি পদ্মা সেতু, আর মাত্র একটি স্প্যান বসলেই দৃশ্যমান হবে পুরোপুরি। 10 ডিসেম্বর শেষ স্প্যানটি বসানোর দিন ঠিক করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বেলা 11টার দিকে মাওয়া প্রান্তের 11 ও 12 নম্বর পিলারের উপর বসে 40 নম্বর স্প্যান। এদিকে আগামী জুলাইয়ের মধ্যে পিছিয়ে পড়া রেল ও রোডওয়ে স্ল্যাব বসানো শেষ করতে চায় কর্তৃপক্ষ। ভোরের কুয়াশায় ঢাকা পদ্মা, রোদ বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার সেই চাদর ভেদ করে জেগে ওঠে স্বপ্নের সেতু, যেন সগৌরবে জানিয়ে দিচ্ছে নিজেদের সক্ষমতার আখ্যান। শুক্রবার বসেছে 40তম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে 6 কিলোমিটার। আর মাত্র একটি স্প্যান বসলেই পদ্মার বুক চিরে জেগে উঠবে মূল সেতুর পুরোটা। স্প্যান বসানো শেষে নির্মাণের পরবর্তী ধাপে মনোযোগ দেবে সেতু বিভাগ। পদ্মা সেতু এটা পদ্মা বহুমুখী সেতু। এখানে কিন্তু রেল সেতু, সড়ক সেতু, একই সাথে গ্যাস লাইন থাকবে, 400 কেবির ইলেকট্রিসিটি লাইন থাকবে এবং এখানে লাইটিং ওয়ার্ক আছে, অর্থাৎ অ্যাস্থেটিক ভিউ দেওয়ার জন্য এখানে স্পেশাল লাইটের ব্যবস্থা করা হবে। স্ট্রিট লাইট অ্যাপ্রোচ সেতুর পাশে যেটা, সেখানেও লাইটের কাজ বাকি আছে। তবে সেতুর উপর রেল ও রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ এগোয়নি কাঙ্ক্ষিত মাত্রায়। জুলাইয়ের বন্যায় 192টি রেলওয়ে স্ট্রেঞ্জার ও 126টি রোড স্ল্যাব তলিয়ে যায় নদীতে। এখন শুকনো মৌসুমকে টার্গেট করে আগামী জুলাইয়ের মধ্যে এ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। রেলওয়ে যে স্ট্রেঞ্জার এগুলো আমি মনে করি আগামী মে জুনের মধ্যে বসানো হয়ে যাবে। রেলটা একটু বসানো ইজি, আর রোডের ড্যাকগুলো আমাদের এখানে এখন 2টা টিম কাজ করছে। এই মাসে আরেকটা টিম যুক্ত হবে এবং আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আরেকটা টিম যুক্ত হবে। 4টা টিম কাজ করলে আমরা আশা করি জুলাইয়ের মধ্যে রোডওয়ে ড্যাকও বসানো হয়ে যাবে। এদিকে সেতুর কাজে আবারও উদ্বেগ তৈরি করছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় অনেক বিদেশি পরামর্শক কাজে যোগ দিতে পারছেন না বলে তথ্য দিচ্ছেন সেতু সংশ্লিষ্টরা। 2017 সালের সেপ্টেম্বরে পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানো হয়। এরপর 3 বছর 3 মাসের মাথায় এসে শেষ হতে যাচ্ছে সবগুলো স্প্যান বসানো। বাকি থেকে যাবে সুপার টি গার্ডার, রোডে ও রেল স্ল্যাব বসানো, যা আগামী 1 বছরের মধ্যে সম্ভব হবে বলে আশা করছেন প্রকৌশলীরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। সরকারকে কোণঠাসা করতে একটি রাজনৈতিক দল ধর্মের অপব্যাখ্যা করে দেশকে অস্থিতিশীল সৃষ্টির অবস্থা তৈরির পায়তারা করছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আর দেশে মৌলবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীতে পালিত হয় নানা কর্মসূচি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের অপব্যাখ্যা করে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। সরকারের পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। সামাজিক ধর্মীয় কিছু আন্দোলনে উস্কানি দিয়ে যাচ্ছে সরকারকে আজকে কোণঠাসা করার জন্য। আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করব না, আমরা কোনো প্রকার আক্রমণাত্মক কিছু আমরা করতে যাব না। আমাদের উপর আক্রমণ হলে তখন পাল্টা জবাব আমাদেরকে দিতে হবে। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, স্বাধীনতা বিরোধী চক্রই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। কঠোর হাতে দমন করা হবে তাদের। বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে দেশ শাসন করেছিল, যে স্বাধীন করেছিল এবং যে বঙ্গমণিবাই যে আদর্শ নিয়ে জীবন দিয়েছে, সেই আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। এর আগে সকালে বনানীতে শেখ ফজলুল হক মনির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার বড় ছেলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সচেষ্ট রয়েছে যুবলীগ। আর ছোট ছেলে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে তাপস বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে কাজ করে গেছেন শেখ ফজলুল হক মনি। এই মাটিতে ধর্মান্ধতার কোনো জায়গা নেই, মৌলবাদের কোনো জায়গা নাই। এই মাটি, এই দেশ সৃষ্টি হয়েছিল ওই চার নীতির আদলে, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এখানে মুক্তিযুদ্ধের পরে জাতি গঠনে যে তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, জাতি গঠনে তাদেরকে অন্তর্ভুক্ত করা, এই বিষয়টা তিনি বিবেচনা করেছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক শেখ ফজলুল হক মনির জন্মদিনে রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া কেক কাটার পাশাপাশি আলোচনা সভা হয় বিভিন্ন এলাকায়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা যা থাকছে। ত্রিপুরার সাথে সংযোগ স্থাপনে খাগড়াছড়িতে ফেনী নদীর উপর নির্মিত হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু। এ মাসের শেষ সপ্তাহে উদ্বোধন। এবং উৎপাদন বাড়াতে পেঁয়াজ চাষিদের বীজ ও সার দেবে সরকার, লক্ষ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ভাস্কর্য বিরোধী মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। কোনো ব্যানার ছাড়াই বাইতুল মোকাররমের উত্তর গেইটে বেশ কজন জমায়েত হয়ে ভাস্কর্য বিরোধী মিছিল শুরু করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। মতিঝিল থানার পুলিশ বলছে, রাজধানীতে কোনো মিছিল বা সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি লাগবে। কিন্তু জুমার নামাজের পর কিছু লোক ব্যারিকেড ভেঙে মিছিল করে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর উপর নির্মিত হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু। ডিসেম্বরের শেষ সপ্তাহে সেতুটি উদ্বোধন হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এতে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের সড়ক যোগাযোগ স্থাপন সহ দুই দেশের বাণিজ্যে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে। 2015 সালের 6 জুন খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর উপর মৈত্রী সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 2020 সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে বেশ কয়েক মাস কাজ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে সম্প্রতি কাজ শুরু হওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহে সেতুটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। করোনা মহামারীর কারণে বিভিন্ন জটিলতায় নির্মাণ কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি ডিসেম্বর 2020-এর মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত হবে। ইন্ডিয়ান হাই কমিশন আমাদেরকে জানিয়েছে যে তারা এক্সপেক্ট করছে কাজ শেষ হলে এই বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এটার শুভ উদ্বোধন করবেন আমাদের দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীগণ।
সেতু ঘিরে প্রায় 10 একর জমি অধিগ্রহণ করে রামগড় স্থলবন্দর নির্মাণের কাজও এগিয়ে চলছে। এদিকে রামগড় হেয়াকো বারৈয়ারহাট প্রধান সড়ক প্রশস্তকরণের অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রথম দুইটি প্রকল্প ইতিমধ্যে প্রত্যাশী সংস্থা সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং স্থলবন্দর নির্মাণ সংক্রান্ত অধিগ্রহণের কাজ চূড়ান্ত পর্যায়ে। সেতুটি চালু হলে প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের, এতে এলাকার অর্থ সামাজিক অবস্থা পরিবর্তনের আশা স্থানীয়দের। স্থাপনাগুলি নির্মাণ হলে এই এলাকায় বেকার সমস্যা সমাধান হবে এবং স্থানীয় লোকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি ঘটবে। 412 মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হচ্ছে ভারত সরকারের অর্থায়নে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উৎপাদন বাড়াতে প্রকৃত পেঁয়াজ চাষিদের বীজ দেবে সরকার। আগামী মৌসুমের জন্য ইতিমধ্যেই 25 কোটি টাকা ছাড়ও করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে চাষিদের বীজের পাশাপাশি সারও দেয়া হবে। তবে প্রকৃত চাষিরাই যেন এই প্রণোদনা পান সে বিষয়ে জোর দেওয়ার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। আমদানি নির্ভরতার কারণে 2 বছর ধরে অস্থির পেঁয়াজের বাজার। ভারতের বিকল্প উৎস খোঁজার পাশাপাশি দেশে উৎপাদন বাড়াতে নজর দিচ্ছে সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সারা বছরই উৎপাদনের লক্ষ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের বীজ দেওয়ার পাশাপাশি আধুনিক চাষাবাদের প্রশিক্ষণও দেওয়া হবে। এতে বাড়বে পেঁয়াজের হেক্টর প্রতি উৎপাদন, কমবে আমদানি নির্ভরতা। এতে করে আমাদের এই গতানুগতিক যে পেঁয়াজ আবাদ হয় তার সাথে যোগ করে আমরা এই 50,000 বিঘা জমিকে আবাদ বৃদ্ধির পরিকল্পনা নিয়েছি এবং সেই লক্ষ্যেই আমরা কিন্তু সহযোগিতা দিচ্ছি। এখানে একজন কৃষক 1 বিঘা জমির জন্য 20 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি পাবেন। এবারই প্রথম কৃষকদের দেওয়া হচ্ছে পেঁয়াজের বীজ। এই উদ্যোগে সুফল পেতে প্রকৃত চাষি নির্বাচনে তাই সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একটি বিষয় এখানে খুব বিবেচনায় নেওয়া দরকার, সেটি হচ্ছে যে প্রকৃত কৃষকরা যেন এই প্রণোদনার সুবিধা পায় এবং যে সমস্ত কৃষক বীজ সংগ্রহ করবে তারা যেন পেঁয়াজ উৎপাদন করে, কোনোভাবেই যেন অবহেলা না করে সরকারের এই সুবিধাকে, সেদিকে বিশেষ নজর রাখা দরকার। আগামী মৌসুমে 4,62,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়। এতে 29.5 লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা মন্ত্রণালয়ের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জ, টাঙ্গাইল সহ 5 জেলায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 19 জন নিহত হয়েছেন। এর মধ্যে মানিকগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মারা গেছেন একই পরিবারের 6 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 7 জন। 5 বছরের শিশু সন্তানকে ডাক্তার দেখাতে এসে দুর্ঘটনায় প্রাণ গেল টাঙ্গাইলের নাগরপুরের একই পরিবারের 6 জনের। পুলিশ জানিয়েছে, পরিবারটি সিএনজি অটোরিকশা করে মানিকগঞ্জ যাচ্ছিল। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ দৌলতপুর সড়কের মূলকান্দি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন এবং হাসপাতালে নেয়ার পর মারা যায় অটোরিকশা চালক সহ আরও 6 জন। নাতিন নিয়ে হাসপাতালে মেলা করছিল, 3 দিন ধরে পায়খানা এনে নিয়ে বেলা করছিল। আজকে আমার এক বাবা, আমার এক ছেলে মারা গেছে, আমি এই সুখে বাঁচি না রে বাবা। ঘাতক বাসটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূলত একটি ট্রাককে পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনায় পড়ে অটোরিকশাটি। সময় বাঁচানোর জন্য অনেক স্পিডে গাড়ি চালান। এখানে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যতটুকু জেনেছি, একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এদিকে শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে একটি দাঁড়িয়ে থাকা বাসে ট্রাক ধাক্কা দিলে 6 যাত্রী নিহত হন। তাদের 4 জন ঘটনাস্থলে ও বাকি 2 জন হাসপাতালে নেয়ার পর মারা যান। নিহতদের সবার বাড়ি রংপুরের পীরগঞ্জে। ওই দিক থেকে যে ট্রাকটা লোড ট্রাক, এই ট্রাকটা এসে মনে করেন পিছন পাশে ধাক্কা মারছে। এ ঘটনায় আহত 5 জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি, বর্তমানে তারা চিকিৎসাধীন আছে। এই যাতে বাস এবং ট্রাক আমাদের হেফাজতে নেওয়া হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে মাগুরায় আলাদা সড়ক দুর্ঘটনায় 2 গৃহবধূ ও এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 2 জন। এছাড়া নাটোরে ট্রাক চাপায় এক বৃদ্ধ, বগুড়ার নন্দীগ্রামে অটোভ্যানের ধাক্কায় শিশু এবং গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। বঙ্গবন্ধু গুচ্ছগ্রাম প্রকল্পে প্রায় 4 কোটি টাকার জমি দিলেন নেত্রকোনার সংসদ সদস্য রেবেকা মুমিন। মানবিক কারণেই গৃহহীনদের দান। বঙ্গবন্ধু টি-20 কাপে রাজশাহীকে 25 রানে হারিয়েছে ঢাকা। হ্যাট্রিক হারের পর টানা দ্বিতীয় জয়। গৃহহীনদের জন্য প্রায় 4 কোটি টাকার জমি দান করলেন নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য রেবেকা মুমিন। তিনি বলছেন, মানবিক কারণেই তিনি জমি দিলেন ভূমিহীনদের। এমন দান নজির হয়ে থাকবে বলছেন এলাকাবাসী। নেত্রকোনা পৌর এলাকায় অন্তত 50 জন ভূমিহীনের বাসস্থানের জন্য সরকারি প্রকল্প বঙ্গবন্ধু গুচ্ছগ্রাম স্থাপনে জমি সংকট দেখা দেয়। সংকট সমাধানে এগিয়ে আসেন নেত্রকোনা 4 আসন মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি এলাকার সংসদ সদস্য রেবেকা মুমিন। নিজের 1 একর 64% জমি বঙ্গবন্ধু গুচ্ছগ্রাম প্রকল্পের জন্য বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন। মানবতার কল্যাণে গৃহহীনদেরকে যাদের একটা গড়ের ব্যবস্থা করে দেওয়ার এই যে মাননীয় সংসদ সদস্য যে কাজটি করেছেন, সেটি মুজিব বর্ষ স্মরণীয় হয়ে থাকবে। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও ভূমিহীনরা। অঞ্চল এলাকায় গ্রামবাসীর জন্য যারা গরিব আছে, যারা বাড়িঘর নাই, তারা পাইব, আমরা তাতে খুশি। গরিব আছে গর ভাই এমপি সাহেব জায়গা দিতেছে, আমরা খুব খুশি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থেকেই ভূমিহীনদের জন্য জমি দেওয়ার কথা জানান সংসদ সদস্য। মানবতার খাতিরেই দান করলাম আমি। আমাদের জমি জমা আছে কিছু, আর মুজিব বর্ষ ভাবলাম যে এই সময় দিলে মানে ওনার প্রতি আমার একটা ভালোবাসা সবসময় আছে এবং উনি আমাকে খুব ভালোবাসতেন। এই জমিতে সরকারি প্রকল্পে ঘর নির্মাণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি ওই জায়গা সরকারকে দান করবেন, মূলত কালেক্টরের কাছে দান করবেন। কালেক্টর সরকারের নির্দেশনা অনুযায়ী, নীতিমালা অনুযায়ী যারা ভূমিহীন রয়েছে তাদেরকে প্রত্যেককে ঘর করে দেওয়ার জন্য জায়গা পরবর্তীতে বন্দোবস্ত প্রদান করবেন। এমন উদ্যোগে দেশের অন্য জনপ্রতিনিধি ও বিত্তবানরা এগিয়ে আসলে উপকৃত হবে দরিদ্র মানুষ, বলছেন সচেতন নাগরিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় প্রায় 12,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 15,23,000। নতুন 6,68,000 শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 6,61,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মারা গেছেন 2,600-র বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 2,85,000 ছাড়িয়েছে। নতুন 2,22,000-এর বেশি শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে 1,47,00,000। ইটালিতে একদিনে 814 জনের মৃত্যু হয়েছে, সেখানে নতুন করে শনাক্ত 24,000। ব্রাজিলে 24 ঘন্টায় 674 জনের মৃত্যু ও 47,000-এর বেশি নতুন শনাক্ত হয়েছে। এছাড়াও রাশিয়াতে 569, পোল্যান্ডে 531 ও যুক্তরাজ্যে 504 জনের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন 487 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 1,39,000। নতুন 35,800 শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 96 লাখের বেশি। ভারতে 1 কোটি স্বাস্থ্যকর্মীকে সবার আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরাই টিকাকরণে অগ্রাধিকার পাবে বলে জানায় তারা। এছাড়াও পরের আরও 2 কোটি ভ্যাকসিন অন্যান্য সামনের সারির কর্মীদের দেওয়া হবে বলেও ঘোষণা দেয় কেন্দ্র, যাদের মধ্যে অগ্রাধিকার পাবে পুলিশ, সেনা কর্মকর্তা, পৌরসভা কর্মী ও অন্যান্যরা। বৈঠকে নরেন্দ্র মোদী জানায়, প্রায় 8টি টিকার ট্রায়াল চলছে ভারতে, যেগুলি ভারতে তৈরি হবে বলে আশ্বস্ত করেন তিনি। অনুমোদন পেলেই সাথে সাথে সরকার টিকাকরণের কাজ শুরু করে দেবেও বলে জানানো হয়। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত 1,40,000 মানুষের প্রাণহানি হয়েছে। সংক্রমিত হয়েছে 95 লাখের বেশি মানুষ। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে নিজেদের পতাকা স্থাপন করল চীন। সেই সঙ্গে প্রথমবারের মতো চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছে তাদের চন্দ্রযান চ্যাংই 5।
এর আগে বৃহস্পতিবার পাথর ও মাটির নমুনা নিয়ে চন্দ্রপৃষ্ঠ ছাড়ে যানটির ল্যান্ডার। বৃহস্পতিবার চাঁদের মাটি ছাড়ার আগে চীনের পতাকায় স্থাপন করে চন্দ্রযান চ্যাংই 5 এর ল্যান্ডার। পৃথিবীর দ্বিতীয় দেশ হিসেবে এই সাফল্য দেশটির। এর আগে 1969 সালে অ্যাপোলো 11 মিশনে প্রথম চাঁদে স্থাপন করেছিল যুক্তরাষ্ট্রের পতাকা। মঙ্গলবার চাঁদে অবতরণ করেই রঙিন ছবি ও পাথর মাটির নমুনা নিতে শুরু করে চ্যাংই 5। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় রাত 11:10 চাঁদের বুক থেকে যাত্রা শুরু করে মহাকাশযানটি। সফলভাবে এই নমুনা পৃথিবীতে আনা হলে চাঁদের নমুনা সংগ্রহ করা পৃথিবীর তৃতীয় দেশ হবে চীন। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন চাঁদ থেকে নমুনা আনতে সক্ষম হয়েছিল। সে সময় প্রায় 300 কোটি বছর আগের 400 কেজি নমুনা আনে রোবটগুলো। চলতি মাসের মাঝামাঝি নবযানটি মঙ্গোলিয়া অঞ্চলে পৌঁছাবে বলে আশা করছে চীন। গত 7 বছরে 3 বার চাঁদে মহাকাশযান পাঠিয়েছে বেইজিং। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা। রাজশাহীকে হারিয়েছে 25 রানে। ইয়াসির আলীর 67 ও আকবর আলীর 45 ক্যামিওতে 175 করে ঢাকা। জবাবে ফজলে রাব্বির 50তেও জিততে পারেনি রাজশাহী। 150 রানে অল আউট হয় শান্তর দল। 4 উইকেট নেন মুক্তার আলী। হ্যাট্রিক হারের পর ঢাকার আত্মবিশ্বাস পাওয়াটা জরুরি ছিল। বরিশালকে হারিয়ে সেটা পেয়েছে মুশফিকরা। তাই তো পরীক্ষা নিরীক্ষায় গেছে ঢাকা ম্যানেজমেন্ট। অফ স্পিনার নাইম হাসানকে দিয়ে ইনিংস শুরুর বাজি কাজ হয়নি। পার্টনার মোহাম্মদ নাইমও ফিরেছেন দ্রুত। 2 ওপেনারকে ফেরান মেহেদি, আরাফাত সানি। তানজিদ তামিমও টেকেননি। শুরুর ধাক্কা একাই সামাল দেন মুশফিক। তার 37 রানে ঢাকার গায়ে 4-6-এর জোর লাগে। এরপর আর থামতে হয়নি। রানের পেছনে ছুটেছেন ইয়াসির ও আকবর। দুজনে 100 রানের জুটিতে রাজশাহীকে বড় টার্গেট দিতে পেরেছে ঢাকা। ইয়াসির 67 আর আকবর খেলেন 45 রানের ক্যামিও। 176 রান চেইজে শুরু থেকেই মারকাটারি ক্রিকেটের বিকল্প নেই। কিন্তু শান্ত ইমন আশরাফুলদের দ্রুত বিদায়ে গেম প্ল্যানে ধাক্কা খেয়েছে রাজশাহী। রনি তালুকদার ও ফজলে রাব্বি হাল ছাড়েননি। 3 সতীর্থের বিদায়ে আউট অফ বক্স খেলে আস্কিং রান রেট আয়ত্তে এনেছিলেন। কিন্তু 50-50 ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুক্তার আলী। রনি 40 ও রাব্বি 58 করেন। ওখানেই রাজশাহীর আশা শেষ। মুক্তারের সঙ্গে যোগ দেন শফিকুল। সোহান, ফরাদ রেজা শুধু হারের ব্যবধান কমান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্থক্যটা প্রকট। একদিকে এশিয়ার সেরা দল আর অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে নিচের সারির বাংলাদেশ। শুধু শক্তিমত্তাই নয়, প্রস্তুতির মাঝেও বিস্তর ফারাক ছিল বাংলাদেশ ও কাতারের মাঝে। তারপরও স্বল্প প্রস্তুতির মাঝে যে পারফরমেন্স করেছে জামালরা, তাতে তুষ্ট বাংলাদেশ কোচ জেমি ডে। আর 5-0 ব্যবধানে জয়ের পরও গোল কম হওয়ার আক্ষেপ কাতার কোচ ফেলিক্স সানচেজের। করোনা পরবর্তী সময়ে 4 মাস ধরে অনুশীলন করছে কাতার। প্রীতি ম্যাচ খেলেছে ঘানা, কোস্টারিকা, সাউথ কোরিয়ার মতো দলের সঙ্গে। আর করোনা ধাক্কা সামলে বাংলাদেশ অনুশীলন করেছে মাত্র 5 সপ্তাহ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেই চলে এসেছে কাতারে বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে। তাই তো শিষ্যদের পারফরমেন্সে অসন্তোষ নেই কোচ জেমিডের। টেকনিকে কাতার আমাদের চেয়ে অনেক ভালো দল, তবে ছেলেরা শতভাগ দিয়েছে। অল্প সময়ে কাতারের বিপক্ষে লড়াইয়ের জন্য কঠোর পরিশ্রম করেছে। 5-0 গোলে হারের ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পারফরমেন্স। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে 23 বছর বয়সী তরুণের অভিষেক হয়। আর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম ম্যাচেই নজর কেড়েছেন জিকো। কাতারের বিপক্ষে তার দারুণ কিছু সেভের কারণে হারের ব্যবধান আর বাড়েনি। অন টার্গেটে 15টি শটের 10টি ঠেকিয়ে জিকো জয় করেছেন কোটি বাঙালির মন। প্রতিযোগিতামূলক ফুটবলে এটি জিকোর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সে অবিশ্বাস্য এবং বিশ্বমানের কিছু সেভ করেছে, তবে স্কোরলাইন 4-0 হলে ভালো হতো। বড় জয় এসেছে, তবু আক্ষেপ কাতার কোচ ফেলিক্স সানচেজের। যেমন আক্রমণাত্মক ফুটবল খেলেছে কাতার, তাতে গোল আরো বেশি হওয়া উচিত ছিল বলে মনে করেন ফেলিক্স।
আমরা 5 গোল দিয়েছি, কিন্তু আরো বেশি হতে পারত। আমরা যখন ওদের মাঠে খেলতে গিয়েছিলাম, মাঠ খেলার উপযোগী ছিল না। এখানে তা হয়নি। মাঠ খুব ভালো ছিল এবং আমাদের জন্য বিষয়গুলো সহজ করে দেয়। করোনা মহামারীর পর থেকে বাংলাদেশে ফুটবল লীগ বন্ধ, তবে কাতারের শীর্ষ ফুটবল লীগ চলমান। ফুটবলের স্বাভাবিক ধারা বজায় থাকলে নিশ্চয়ই আরো আত্মবিশ্বাসী রূপে দেখা যেত জামাল সাদদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।